হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউর ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপারটা প্রত্যেকটা স্কুল থেকে দেওয়া হচ্ছে ফ্রিতে, তার 383 পেজের যে ম্যাথামেটিক্সের সেটটা আছে তার সমাধান নিয়ে। এই ভিডিওতে মূলত 1, 2, 3 ও 4 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্রত্যেকটি কোশ্চেন সলভ করা হবে। তো তোমরা আর দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো। ফার্দার এই ধরনের যত ভিডিওগুলো আমরা এখান থেকে আপলোড করব তার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমকার কোশ্চেনটা দেখো, বলেছে কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। তো এটা কীভাবে বের করব চলো দেখে নিই। একের দাগের যে কোশ্চেনটা, সেখানে পিটা আমি ধরে নিলাম এক্স টাকা, ঠিক আছে। পি কত হলো? এক্স টাকা। এখানে তুমি ব্র্যাকেটে ধরি লিখে দিবে, ঠিক আছে। তারপরে পি তো পেলে এক্স, এবার সুদ আসলে বলেছে 4 গুণ টাকা পাবে, মানে অ্যামাউন্টটা হচ্ছে 4x টাকা, ঠিক আছে। অ্যামাউন্টটা হলো কত? 4x টাকা। তাহলে সুদ কত দাঁড়ালো? দেখো 4x হচ্ছে সুদ আসল, আর এক্সটা হচ্ছে আমার কি না আসল। তাহলে সুদ কত হবে? এখান থেকে 4x থেকে যদি আমি x বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা পড়ে থাকে 3x, সেটা হলো আমার কি না সুদ, ঠিক আছে। আর টি তো এখানে তোমাকে বলে দিয়েছে 20 বছর, কত 20 বছর, তাই না? 20 বছর। বেশ, এবার তোমাকে কি বের করতে হবে না আর বের করতে হবে। এবার তো তোমরা খুব সহজেই আর বের করার একটা ডাইরেক্ট সূত্র আছে, সকলে জানি আশা করি। আর বের করার ডাইরেক্ট সূত্রটা কি? আর ইকুয়াল টু হচ্ছে 100I/PT, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। তো এখানে ডাইরেক্ট সূত্রতে তুমি বসিয়ে দাও, 100-এর জায়গায় 100 থাকলো, আয়ের জায়গায় কত হবে দেখো, আয়ের জায়গায় হচ্ছে 3x থাকলো, ঠিক আছে। পি এর কত? পি এর মান x, আর টি এর মান কত না 20, ঠিক আছে। এবার x দিয়ে x কাটো, দিয়ে 20 দিয়ে যদি 100 কাটো, কত হবে? 5 20 100, তাই না? তাহলে 3 5 15% হয়ে গেল আমার উত্তর, ঠিক আছে। এমসিকিউ তার জন্য অনেকটাই সহজভাবে করা হলো। তো এটা কোন অপশানে পাচ্ছ দেখে নাও। দেখো এইখানে এই যে বি, অপশান বিতে 15% আছে, ঠিক আছে। তারপরের কোশ্চেন বলেছে কি, এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেন। 1 বছর পরে 69 টাকা লাভ হয়। বি এর লভ্যাংশ 46 টাকা হলে বি ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল, সে টাকাটা বের করতে হবে। তো কিভাবে কি করতে হবে দেখে নিই। তো প্রথমে তুমি ধরে নাও, ধরি বি এর মূলধন কত না এক্স টাকা, এটা তুমি ধরে নিলে। এবার কি করতে হবে? দুজনেরই 1 মাস হিসেবে মূলধন বের করে নিতে হবে। তো 1 মাস হিসেবে এ এর মূলধন কত? দেখো ও এ দিয়েছিল ক টাকা না 500 টাকা, ঠিক আছে। আর ক মাস খেটেছে টাকাটা? 9 মাস। তাহলে গুণ করে দিলাম, এটা হয়ে গেল মূলধন। তাহলে এটা করলে কত হচ্ছে? 5 9 45, এই টাকাটা হচ্ছে এ এর মূলধন, ঠিক আছে। আর একইভাবে আমি বি এর 1 মাস হিসেবে মূলধন যদি বের করে নিই, তাহলে কত হবে? দেখো বি এর ক্ষেত্রে টাকাটা খেটেছে 6 মাস, কত 6 মাস, আর কত টাকা না এক্স টাকা আমি ধরলাম, তাহলে 6x, এই টাকাটা হচ্ছে আমার কি না বি এর 1 মাস হিসেবে মূলধন, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলে দিয়েছে খুব সহজভাবে, মোট লাভ হয়েছে কত? মোট লাভ হয়েছে 69 টাকা। আর তার মধ্যে এর লাভ, বি এর লাভটা বলে দিয়েছে, বি এর লাভ কত না 46 টাকা, এই টাকাটা বলা আছে বি এর লাভ। তাহলে এখান থেকে আমরা এর লাভটাও বের করে নিতে পারবো কি না? দেখো মোট তো 69, সেখান থেকে 46 যদি বাদ দিয়ে দিই, তাহলে 69 থেকে 46 যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে সেক্ষেত্রে 23, এই টাকাটা হলো আমার এর লাভ, ঠিক আছে। এবার আমরা এটুকু সকলে জানি যে মূলধনের অনুপাত, এই মূলধনের অনুপাতেই কিন্তু লভ্যাংশটা বণ্টিত হয়। তাহলে আমরা কি লিখতে পারবো? যে এইভাবে যদি লিখি, এখন লিখছি দেখো, এ এর মূলধন বাই বি এর মূলধন, তাহলে এটা কি করা হলো না মূলধনের অনুপাত করা হলো, ঠিক আছে। এইটা সমান
এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ বলতে পারি কি না? লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ। এবার তুমি মানগুলো বসিয়ে দিয়ে এক্স এর মানটা ক্যালকুলেট করে নিতে পারবে খুব সহজেই। তাহলে এ এর এক মাস হিসাবে মূলধন কত হয়েছে? এর এক মাস হিসাবে মূলধন হয়েছে আমার এই টাকাটা, আর বি এর কত না 6x টাকা। আর লভ্যাংশর যদি বিচার করতে যাই তাহলে এ এর লভ্যাংশ কত ছিল? এর লভ্যাংশ ছিল আমার 23, ঠিক আছে, আর বি এর কত না 46। এই তো এবার এখান থেকে এটা যদি আমি কাটি তাহলে 2 হচ্ছে, ঠিক আছে, দিয়ে কোনাকুনি গুণ করে আমাকে অ্যান্সারটা আনতে হবে। তাহলে এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ করি, 6x থাকলো, আর এটা গুণ করলে 45 দুনি 90, তারপরে দুটো শূন্য থেকে গেল। বেশ, এইবার আমাকে কি করতে হবে না এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হবে। এক্স এর মান কত হবে? এদিকে 9000 বাই 6, এটা করলেই হয়ে গেল। এবার এটা দিয়ে তুমি কাটো, 6 15 90, তারপরে আরও দুটো শূন্য বসে গেল। তাহলে এক্স এর মানটা কত দাঁড়াচ্ছে আমার? এক্স এর মান দাঁড়াচ্ছে না 15,500 টাকা। তাহলে এখানে উত্তরটা লিখে দিবে যে অতএব বি এর মূলধন কত না 1500 টাকা। এবার আমরা দেখে নিই এটা কোন অপশানে আছে। তাহলে তোমরা দেখো এই 1500 টাকাটা কোথায় আছে? অপশন এতে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরের কোশ্চেন কি আছে বলেছে দেখো, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান কত হবে? তো এটাও ভালো কোশ্চেন। কোশ্চেনটা কী দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 0 এরকম দেওয়া আছে, দিয়ে আমাকে ওয়াইয়ের মান বের করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য তোমরা একটু বেসিক লাগবে, সেটা হচ্ছে কি, যদি তোমরা দুটো এই যে পূর্ণবর্গ সংখ্যার যোগফল, দুটি পূর্ণবর্গ সংখ্যার যোগফল যদি শূন্য হয়, সমষ্টি যদি শূন্য হয়, তাহলে ওই সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে কী হয়? শূন্য হয়। এটা আমরা সকলে জানি। তার মানে আমরা বলতে পারি যে এক্স মাইনাস 2 এটাও শূন্য, আবার এক্স প্লাস ওয়াই এটাও শূন্য, ঠিক আছে। তাছাড়া কিন্তু এটা কখনোই হবে না, দূরে যখন বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে এটা সবসময় একটা পজিটিভ ভ্যালু দিবে, আবার এটাও সবসময় একটা পজিটিভ ভ্যালু দিবে। তাহলে দুটো পজিটিভ ভ্যালু যোগ করে কখনো শূন্য হতে পারে না, একমাত্র তখনই হতে পারে যখন এটাও শূন্য এটাও শূন্য, তাই নয় কি? তাহলে এইখান থেকে আমরা এই কনক্লুশনটায় আসলাম, এবং এখান থেকে দেখো খুব সহজে আমি এক্সের মান বের করে নিলাম কত না 2। এবার তাহলে এখানে এই 2 এর এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে? ওয়াইয়ের মান হচ্ছে -2, ঠিক আছে। এই হয়ে গেল তোমার কত দাগের কোশ্চেন? এটা হচ্ছে তোমার 1-এর 3-এর দাগের কোশ্চেন। তো হয়ে গেল। এখানে তোমরা অপশান দেখতে পাবে, অপশান ডিতে -2টা আছে, তাহলে এটা হয়ে গেল। তারপর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বিসি একটি ব্যাস, বৃত্তের ওপর এ একটি এরূপ বিন্দু নেওয়া হলো যেন এ বি ইকুয়াল টু এসি হয়, তাহলে কোণ এ বি সি এর মান কত হবে? তো ছবিতে যেভাবে বলেছে আমি সেইভাবে আঁকছি। দেখো প্রথমে বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তো আমি একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে, যার কেন্দ্র কি ও, ঠিক আছে, এই হচ্ছে কেন্দ্র। আর বি সিটা বলেছে একটা ব্যাস, তাহলে এটা ব্যাস হয়ে গেল। তারপর বৃত্তের ওপরে একটা বিন্দু এ, সেটা হচ্ছে এটা আমি ধরে নিলাম এই বিন্দুটা, এটা এমনভাবে নিতে হবে যাতে করে এই বি থেকে এ এর দূরত্ব আর সি থেকে এ এর দূরত্ব কি হয়? সমান হয়, ঠিক আছে। এখানে কি বলেছে? এ বি ইজ ইকুয়াল টু এসি, এই কথাটা বলেছে, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে কোনটা বের করতে দিয়েছে আমাকে? দেখো বলেছে অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা কত তাই বলেছে। তো এইখান থেকে খুব সহজেই তুমি বলতে পারবে যে এইটা যেহেতু একটা বৃত্তের ব্যাস, তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। লেখো অ্যাঙ্গেল বি এ সি সমান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? না এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সবসময় 90 ডিগ্রি হয়, ঠিক আছে, লিখে দিলাম। এবার যেহেতু এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান, তো আমরা জানি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো, যেহেতু দুটো বাহু সমান হয়ে যাচ্ছে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা জানি যে দুটো বাহু সমান হয় তার বিপরীত কোণগুলোও কি হয়? সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। এবার দেখো এই ত্রিভুজটার এই কোণটা আমি পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে বাকি যে দুটো পার্ট, যে দুটো কোণ পড়ে থাকলো তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে দেয়ারফর আমি বলতে পারি অ্যাঙ্গেল এ
বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি, দুটো কোণই সমান হবে তো, তাই না? দুটো কোণের মান কত হবে না 180 থেকে এই 90টা বাদ দিয়ে দিলাম, দিয়ে যেহেতু দুটো সমান কোণ তাই 2 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এবার এইটা বিয়োগ করে হচ্ছে কত 90/2 মানে 45 ডিগ্রি করে হচ্ছে অ্যান্সার। এটাও হবে 45, আবার এটাও হবে 45। তাহলে 45 45 90 আর এটা 90, 180 পুজে গেল। এই ছিল তোমার মোটামুটি এইটা অঙ্ক। এবার আমরা যদি অপশানগুলো দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি অপশান ডিতে কিন্তু 45 ডিগ্রি অ্যান্সারটা আছে। তারপরে কোশ্চেন দেখো, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও যদি কোণ এ বি সি 65 ডিগ্রি এবং বি সি এ 40 ডিগ্রি হয় তাহলে বি ও সি এর মান কত হবে? খুবই সোজা, দেখে নাও। তো ছবিটা আমি এঁকে রেখেছি, দেখো এ বি সি একটা ত্রিভুজ, তার পরিকেন্দ্র কত না ও। ঠিক আছে, ওটা হচ্ছে পরিকেন্দ্র, আমাকে বের করতে হবে বি ও সি, এই কোণটা কত আমাকে বের করতে হবে। আর বলা আছে কি, দেখো যেগুলো বলা আছে সেগুলো লিখছি আমি। লেখা আছে এ বি সি এর মান দেওয়া আছে, এ বি সি কত দেওয়া আছে না 65 ডিগ্রি। ঠিক আছে, আর একটা বলা আছে কি, আর একটা বলা আছে দেখো বি সি এ, এটা বলা আছে 40 ডিগ্রি। অর্থাৎ যদি ছবিতে দেখাই আমি এ বি সি অর্থাৎ এই গোটা কোণটা দেওয়া আছে, আবার বি সি এ অর্থাৎ এই গোটা কোণটা দেওয়া আছে। তাহলে দেখো এই এবিসি ত্রিভুজটার এই কোণটা দেওয়া আছে, তাহলে আমি খুব সহজে এই কোণটা বের করে নিতে পারবো। আর এই কোণটা যদি বের করে নিই এইটার দ্বিগুণ হয় এই কোণটা, তার কারণ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই না? এইটুকু বৃত্তচাপ দ্বারা বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কত হবে? কেন্দ্রস্থ কোণ হবে এই যে এটা বিওসি, আর বৃত্তস্থ কোণ কত হবে? বিএসি, তাই না? খুব সহজ। তাহলে প্রথমত আমি বের করে নিই কি, যে বিএসি এই কোণটা কত, বিএসি কত হবে? একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, 180 থেকে বাকি দুটো কোণ আমি বিয়োগ করে দিলাম 65 প্লাস কত 65 প্লাস 40, এটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 180, আর এটা যোগ করে দেখো হচ্ছে কত না 105। ঠিক আছে, এবার এটা বিয়োগ করলে কত হবে 75। বেশ, এবার এই কোণটা যদি 75 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটা কি হয়? তার দ্বিগুণ হয়। তাহলে এই কথাটা তোমরা লিখবে, যেহেতু এমসিকিউ আমি আর লিখছি না, লিখলে ভালো হয় যে বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং পরিধিস্থ কোণ বিএসি, এই কথাটা লিখে দেওয়ার পর তোমরা লিখবে এরকম, দেয়ারফর অ্যাঙ্গেল বিওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, তাই না? জানি আমরা দ্বিগুণ হয়। এবার 2 ইন্টু 75 যদি করো তাহলে এটা কত হচ্ছে না 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি হয়ে গেল এই কোশ্চেনটার সঠিক উত্তর। তাহলে এবার এখানে অপশন দেখো কোনটা হচ্ছে, অপশনে দেখো 150 ডিগ্রি অপশন সিতে আছে। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি আছে বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 1:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো এইগুলো এমসিকিউ করার জন্য আমি খুব সহজ একটা নিয়ম বলে দিয়েছিলাম, সেই নিয়মটা আমি আরেকবারও বলে দিচ্ছি। দেখো এক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আমি এভাবে লিখছি ডাইরেক্ট, ক্ষেত্রফলের অনুপাত কত বলা আছে না 1:9 বলা আছে। ঠিক আছে, খুবই শর্টকাটে করছি, যেহেতু এমসিকিউ খুব শর্টকাটে তুমি করতেই পারো। তারপরে তোমাকে এখান থেকে ব্যাসার্ধের অনুপাত বের করে নিতে হবে। হ্যাঁ, ব্যাসার্ধের অনুপাত কিভাবে পাবে? ক্ষেত্রফল থেকে যদি ব্যাসার্ধে আসতে যাও এইগুলোর দুটোরই রুট করে দিতে হবে। তাহলে √1:9, এটা হয়ে গেল তোমার ব্যাসার্ধের অনুপাত। এটা ক্যালকুলেট করলে কত আসবে? 1-এর রুট করলে 1 হয় আর 9-এর রুট করলে হয় 3, হয়ে গেল। এরপরে তোমাকে আয়তনের অনুপাত বের করতে বলেছে। আয়তনের অনুপাত কি হবে না এইগুলোর কিউব করে দিতে হবে, একবারে সহজ। আমি এর থেকে সহজভাবে আর আশা করি তুমি করতে পারবে না। এবার যেহেতু এটা এমসিকিউ তার জন্য এত সহজ করে করা হচ্ছে। ঠিক আছে, যদি এটা 2 নম্বরে আসে তাহলে কিন্তু আর আমরা এই পদ্ধতি কাজে লাগাবো না। তাহলে এক্ষেত্রে কী হবে 1-এর কিউব প্লাস এই ইস্টু 3-এর কিউব, এটা হয়ে গেল উত্তর। 1-এর কিউব করলে হবে 1 আর 3-এর কিউব করলে কত না 27, এটা হয়ে গেল তোমার এই কোশ্চেনটার উত্তর। এটা কত দাগের কোশ্চেন? এটা হচ্ছে তোমার 6-এর দাগের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে অপশানগুলো দেখো, একবারে প্রথম অপশান এতেই পেয়ে যাচ্ছ 1:27। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করি। বলেছে বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ কত হবে? আমি এটা এখানেই করে দিচ্ছি। বলেছে সুদ আয়টা আমাকে বের করতে হবে। আয়ের ফর্মুলা হচ্ছে PRT/100। পি কত এখানে? পি হচ্ছে আমার Y টাকা রাখলাম, আর কত? আর হচ্ছে X% রাখলাম,
মাস কত, সময়টা এখানে জেড মাস, তাহলে মাসে কখনোই বসাতে পারি না আমরা, উত্তরটা কিসে বসাই, সবসময় বছরে করি। তাহলে জেডকে যদি বছরে কনভার্ট করি তাহলে একটা 12 দিয়ে ভাগ করতে হয়, সেই 12টা আমি নিচে লিখে দিলাম, আর নিচে তো একটা 100 থাকে, ঠিক আছে। এইগুলো যদি তুমি গুণ করে একটু সাজিয়ে লেখো তাহলে উত্তর হয়ে গেল। তাহলে কত হবে দেখো, একটু সাজিয়ে লিখছি, এক্স ওয়াই জেড বাই নিচে 12 × 100 মানে হচ্ছে 1200, ঠিক আছে, এটা জেড। এই হয়ে গেল উত্তর। তাহলে এখানে উত্তরটা কি হলো না, এক্স ওয়াই জেড বাই 1200, এটা হয়ে গেল, এটা সঠিক উত্তর। তারপরের কোশ্চেনটা কি আছে, তারপরের কোশ্চেনটা দেখো, বলেছে এক্স সমানুপাতিক 1/y এবং ওয়াই সমানুপাতিক 1/z যদি হয় তাহলে এক্স কার সঙ্গে সমানুপাতিক হবে। তো এই অঙ্কটা এখানে, আচ্ছা আমি করেই দেখাচ্ছি খাতায়। কি বলা ছিল কোশ্চেনটাই, দেখো কোশ্চেনটার নাম্বার হচ্ছে তোমার 2/2, ঠিক আছে। বলা ছিল এক্স সমানুপাতিক 1/y, আর আরেকটা বলা ছিল ওয়াই সমানুপাতিক 1/z, এটা বলা আছে, ঠিক আছে। তাহলে এক্সটা কার সঙ্গে সমানুপাতিক হবে, তুমি প্রথম কাজ করো, এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে নাও, সেটা k1 ধরে নাও, k1/y, ঠিক আছে। আর এইখানেও একটা কাজ করো, আর একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে নাও সমান চিহ্ন দিয়ে, তাহলে k2/z। এখানে তুমি লিখে দিবে যে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এই কথা লিখে দিলে। এবার তুমি দেখো এইখানে যদি খেয়াল করো একটা ওয়াই আছে, তাই না, আর এইখানে ওয়াই এর মান তুমি জানো k2/z, এই ওয়াই এর মানটা এখানে বসিয়ে দাও। এটাকে তুমি এক কাজ করো, এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিয়ে দাও, দিয়ে এখানে লেখো 1 ও 2 হইতে, 1 ও 2 হইতে, ঠিক আছে। কি করব, এইখানে ওয়াই এর জায়গায় এই k2/z এটা বসিয়ে দেবো, তাহলে কি পাবো, x ইকুয়াল টু k1 তো থাকলোই, আর নিচে ওয়াই এর জায়গায় k2/z, সেই জেডটা কী হবে, ওপরে চলে যাবে, তাই না। তাহলে এবার দেখো x ইজ ইকুয়াল টু k1/k2, এটা একটা ধ্রুবক হয়ে গেল, তার সঙ্গে জেড লেগে থাকলো, তাহলে আমরা বলতে পারি x সমানুপাতিক জেড, এটা তো ধ্রুবক, তাই না, এটা হয়ে গেল তোমার সঠিক উত্তর। তাহলে এখানে কত হচ্ছে যে x সমানুপাতিক জেড। তারপরে কোশ্চেনটা কি আছে, তারপরে কোশ্চেনটা দিয়েছে √5 + 2 এর অনুবন্ধীকরণী কত। তো এর আগেও আলোচনা করা হয়েছিল, যেটা অমূলদ পার্ট তার চিহ্নটা চেঞ্জ করে দিতে হয়, তাহলে এখানে অমূলদ কত, √5, তাহলে √5 এর আগে মাইনাস করে দিলাম, প্লাস যেরকম আছে সেরকম থেকে গেল, এই হয়ে গেল উত্তর। তাহলে √5 মাইনাস √5 + 2, এটা হচ্ছে এটার সঠিক উত্তর। তারপরে কি বলেছে, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষগুলি কি হয়, চতুর্ভুজের শীর্ষগুলি হয় সমবৃত্তস্থ, এটা মাথায় রাখতে হবে। এটাও একটা উপপাদ্য, কিন্তু তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে। তবে তোমরা এই উপপাদ্যটা এইভাবে বলতে পারো যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি যে সম্পূরক হয় সেইখান থেকেও কিন্তু তোমরা এটা করতে পারো, ঠিক আছে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ কি হয়, তার বিপরীত কোণগুলো সম্পূরক হয়, সেখান থেকেও কিন্তু এই কনক্লুশনে আসা যায়। তাছাড়া এটা একটা উপপাদ্য আছে, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। সেই জন্যই আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে উপপাদ্যগুলো তোমাদের সিলেবাসে নেই সেইগুলোর কোশ্চেনগুলো অন্ততপক্ষে একবার বা দুবার হলেও পড়ে রেখো। তারপরে কোশ্চেন কি বলেছে, একটি সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে কি বলে। দেখো একটা বৃত্ত এরকম, এই বৃত্তটাকে যদি আমি একটা সরল রেখা দিয়ে ছেদ করাই, ঠিক আছে, সেটা কি হবে, সেটাকে আমরা সাধারণভাবে জ্যা বলি, এবং সেই জ্যাগুলোর মধ্যে যে জ্যাটা বৃত্তের কেন্দ্রগামী সেটা হয়ে যায় ব্যাস, তাই না। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো জ্যা। এরপরের কোশ্চেনটা কি আছে, বলেছে একটি ঘনকের তলের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে কোথাও একটু ভুল আছে। তলের দৈর্ঘ্য যদি হয় তাহলে তলের দৈর্ঘ্য মানে ওই একটা তলের পরিধিকে বোঝাচ্ছে, ঠিক আছে, তখন 4 × বাহুর দৈর্ঘ্য হতো, কিন্তু এটার উত্তর আমি দেখলাম √2 করা আছে, ঠিক আছে। তো √2 যদি উত্তর হয় তাহলে এক্ষেত্রে তল হবে না, এটা কর্ণের, মানে একটি তলের কর্ণের দৈর্ঘ্য হবে, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য হবে। যদি কর্ণের দৈর্ঘ্য হয়, এখানে কর্ণের কথাটা লিখে নাও, তাহলে উত্তরের সঙ্গে মিলবে, ঠিক আছে। আর যদি তোমার তলের দৈর্ঘ্য হয় তাহলে তলের দৈর্ঘ্য মানে কি, একটা ঘনকের এক একটা তল কি হয়, ঘনকের এক একটা তল হয় তোমার এক একটা এই বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বলতে গেলে আমরা কোনটা বোঝাচ্ছি,
বর্গক্ষেত্রের যে তলটার যে দৈর্ঘ্য, সেই তলটার দৈর্ঘ্য বলতে গেলে ওর পরিধিটা বোঝাচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু উত্তরটা √2 করা আছে, সেহেতু এখানে হয়তো কোশ্চেনটা একটু ভুল আছে। কোশ্চেনটা কী হবে, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, এরকম হবে, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। তোমরা এখানে একটু কারেকশন করে নিও। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হয়, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হয়, এটা আমরা সবাই জানি। তার কারণ যে কোনো ঘনকেরই প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় কি √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তোমার শূন্যস্থান পূরণগুলো। এবার 3-এর দাগের কোশ্চেনগুলো দেখো কি বলেছে। একটি বলেছে একটি নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। এটা কখনোই নয়, এই সরল সুদ কখনোই বড় হতে পারে না, ঠিক আছে, হয় সমান হবে অথবা ছোট হবে। এবং সমান কখন হয়, যদি 1 বছরের জন্য হয়, তোমরা সবাই জানো এই ব্যাপারগুলো। তাহলে এক্ষেত্রে বলেছে সরল সুদটাই বেশি, তাই বলেছে সরল সুদ কিন্তু কখনোই বেশি হবে না। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার মিথ্যা, ঠিক আছে। তারপরের কোশ্চেন কি বলেছে, এ এর মূলধন বি এর মূলধনের এত গুণ, মানে 2.1-2 গুণ হলে এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে। তো এটা একটু করতে হবে, দেখে নাও কিভাবে করব। তো তুমি ধরে নাও এটা হচ্ছে কত, 3-এর 2-এর কোশ্চেন, ঠিক আছে, 3-এর 2। ধরি বি এর মূলধন কত ধরবে তুমি, এক্স ধরো, ঠিক আছে। তাহলে দেয়ার ফর এ এর মূলধন কত হবে, এর মূলধন হবে বলেছে বি এর 2.5 গুণ। তাহলে 2.1-2 ইন্টু এক্স, এটা টাকাতে হলো, এটাও টাকাতে হলো। এবার এটাকে যদি তুমি পূর্ণটা ভাঙো, তাহলে 2 2 4 একে 5, তাহলে 5x/2 টাকা। এটা হয়ে গেল তোমার কি না, বি এর মূলধন, এ এর মূলধন। এবার বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত কত। তাহলে করো, এ ও বি এর মূলধনের অনুপাত কি হবে। তো এ এর ক্ষেত্রে হচ্ছে দেখো 5x/2 আর বি এর ক্ষেত্রে এক্স, ঠিক আছে, এই অনুপাত করে দিলাম, এক্স কেটে দিলাম, দিয়ে নিচে যেহেতু 2 আসছে, 2 দিয়ে দুটোকে গুণ করে দেবো, তাহলে 5:2 হয়ে গেল এটার উত্তর। তো এখানে কত দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে 2:5, তাই না, এখানে দেওয়া আছে 2:5, কিন্তু আমার হলো কত 5:2, তাহলে এটা মিথ্যা। তাহলে এটা কি, 2-এর দাগেরটা হলো মিথ্যা। তারপরের কোশ্চেন কি আছে, যে যদি x = √5+2 হয়, তাহলে x + 1/x এর হোল স্কোয়ার এর মান কত হবে। এর মান হবে 20, তাই বলেছে। তো দেখি কত হয়। এটা হচ্ছে তোমার 3-এর দাগের কোশ্চেন, 3-এর 3, ঠিক আছে। কি দেওয়া আছে, x এর মান দেওয়া আছে √5+2। এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাকে 1/x এর মানটা বের করে নেওয়া। তো 1/x এর মানটা কত হবে, 1/√5+2, ঠিক আছে। এবার এটাকে উপর নিচ অনুবন্ধী করণী দিয়ে গুণ করে দেবো। অনুবন্ধী করণী ঠিক নয়, করণ নিরসক উৎপাদক হচ্ছে এটা। ঠিক আছে, এবার এটা কত হচ্ছে দেখো, এখানে √5 - 2 তো থাকলোই, আর এটা দেখো a + b * a - b ফরম্যাটে এসছে। তাহলে এটা কত হচ্ছে, √5 এর স্কোয়ার করলে 5 আর 2 এর স্কোয়ার করলে 4, তাহলে 5 - 4, দ্যাট ইজ আমার ভ্যালুটা আসছে কত, √5 - 2, এটা আসছো। তাহলে এখন আমাকে বের করতে হবে কি, এখন বের করতে হবে আমাকে x + 1/x এটার স্কোয়ার, এই টার্মটা বের করতে হবে। তো এখানে আমি খুব সহজেই দেখো x এর মান বসাচ্ছি √5 + 2, আর 1/x এর মান হচ্ছে কত, √5 - 2, এটার যদি স্কোয়ার করে দিই আমি, তাহলে কত আসবে দেখো, 2 কেটে গেল, তাই না। তাহলে √5 যোগ করলে হচ্ছে 2√5, সেটার যদি আমি স্কোয়ার করি তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এবার এর স্কোয়ার করো, এটা থেকে হচ্ছে কত, 4, 2 এর স্কোয়ার 4 আর √5 এর স্কোয়ার 5, তাই তো। তাহলে 4 5 হয়ে গেল 20। তাহলে এখানে তোমাকে দেওয়াও ছিল 20, তাহলে এটা হলো কি, এটা কিন্তু সত্য হয়ে গেল, তাই না। তো আমি এখানে দেখে দিচ্ছি, দেখো এটা হয়ে গেল কিন্তু সত্য, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন আছে, যদি x/5 = y/3 = z/7 = x - 3y + z/p হয়, তবে p এর মান হবে 3, তাই বলেছে। কিন্তু এটা কিন্তু p এর মান 3 হয় না। অঙ্কটা আমরা করে দেখাচ্ছি। অঙ্কটা দেওয়া ছিল কত, অঙ্কটা দেওয়া ছিল দেখো x/3 = y/ কত, সরি x/5 = y/3 = z/7, এটা দেওয়া ছিল।
এটা সমান কত আছে, এটা সমান আছে আবার দেখবে এক্স মাইনাস 3y প্লাস জেড বাই পি, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এক কাজ করো, এইটা সবগুলো সমান তুমি কে ধরে নাও, কে ধরে নাও। তাহলে যদি এইগুলো সবগুলো সমান যদি কে হয়, তাহলে এটা সমানও কে লিখতে পারো, এটা সমানও কে লিখতে পারো, সবগুলো কে লিখতে পারো। তাহলে দেয়ার ফোর এক্স বাই 5 ইজ ইকুয়াল টু কে, আবার ওয়াই বাই 3 এটা সমানও কে, আবার জেড বাই 7 এটা সমানও কে, আবার এইটা সমানও কে। এখানে যদি এটা সমান কে করো তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 3y প্লাস জেড বাই পি, এটার মানও কত না কে। এবার এখান থেকে তুমি দেখো এক্স এর মান বের করতে পারছো, এক্স এর মান কত না 5কে। এখানে ওয়াই এর মান বের করতে পারছো, ওয়াই এর মান কত না 3কে। এখানে জেড এর মান বের করতে পারছো, জেড এর মান কত 7কে। এবার এক্স ওয়াই জেড এই ভ্যালুগুলো তুমি এখানে পুট করে দাও, পুট করে দিয়ে পি এর মান পেয়ে যাবে। দেখো তাহলে এখানে বের করছি আমি এক্স এর মান কত 5কে, বেশ থাকলো 5কে, মাইনাস 3 তো আছেই, আর ওয়াই এর মান হচ্ছে 3কে, তাহলে 3 3 কত হয় 9, গুণ করলে 9কে। তারপরে এখানে কত জেড আছে, জেড এর মান হচ্ছে কত, জেড এর মান হচ্ছে 7, তাহলে প্লাস 7কে, আর নিচে তো পি থাকলোই, এটা সমান কত হয়েছে কে। এবার উপরের এগুলো তুমি সব যোগ করে দাও, দেখো কত হচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 2, তাই না 2, সেখান থেকে আবার যদি আমি 5 বাদ দিই, তাহলে 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3কে, 3কে বাই পি ইজ ইকুয়াল টু হলো কত না কে। ঠিক আছে, তাহলে কে কে যদি কেটে যায় তাহলে পি এর মান হচ্ছে কত 3, সরি এটা তো 3 আসলো। প্রথমে আমি যেটা ভেবেছিলাম সেটা হয়তো ভেবেছিলাম যে এটা বই থেকে দিয়েছে, কিন্তু না, এখানে একটু অঙ্কতে কোনো রকমভাবে চেঞ্জ করে দিয়েছে, সেই জন্য বইয়েরটা উত্তর খুব সম্ভবত 7 হয়। ঠিক আছে, কিন্তু বইয়ের অঙ্কটা না, একটু আলাদা দিয়েছে এটা। তো যাই হোক, এটাও হয়ে গেল কিন্তু সত্য। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে 4-এর উত্তরটা কী হলো, এটা হলো আমার সত্য। তারপরে কি বলেছে, বলেছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সমান, এটা তো তোমরা সবাই জানো, এটা সত্যই হবে। এবং তারা কি হয়, বৃত্তস্থ ট্রাপিজিয়ামগুলো সমদ্বিবাহু হয়, এটাও তোমাদের এতে আছে, প্রয়োগে আছে। ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্যটা আছে না, ওইখানেই এই প্রয়োগটা আছে। ঠিক আছে, আমি আর পাতাটা বলতে পারছি না এক্স্যাক্টলি কত পাতা, তবে ওই চ্যাপ্টারেরই আছে। এবং এটার সঙ্গে আরেকটাও কথা বলে রাখি, বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি আঁকা হয় না, তো সেই ট্রাপিজিয়ামটা অবশ্যই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে, এটাও একটা বলার কথা। এবং তার সঙ্গে সঙ্গে ওর কর্ণ দুটোও কী হবে, সমান হবে। তারপরে কোশ্চেন কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য, এটা কিন্তু মনে রাখতে হবে, ব্যাস, এটা ব্যাসের দৈর্ঘ্য আর একক হলে ওই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত, 3/2 পাই আর স্কোয়ার বর্গ একক। তো দেখে নিই, আমরা তো সূত্র জানি, সেই সূত্র থেকেই করি। ব্যাস, গোলকের ব্যাস বলেছে কত, গোলকের ব্যাস বলা আছে আর একক, তাহলে গোলকের ব্যাসার্ধটা আমরা এখান থেকে সহজে বের করে নিতে পারবো। ব্যাসার্ধ হবে কত না r/2 একক। ঠিক আছে, এবার এখানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে, তাই না। তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে গোলকের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, একটাই তো তল হয়, সমগ্র তলেই লিখি, তলের ক্ষেত্রফল সমান হচ্ছে, ফর্মুলা জানি আমরা 4 পাই আর স্কোয়ার, আর কত এখানে r/2। ঠিক আছে, এটার স্কোয়ার করে দাও, তাহলে এখানে হচ্ছে কত 4 পাই, আর এর মান হচ্ছে r স্কোয়ার বাই 4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে হচ্ছে কত না পাই আর স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া ছিল কত, এখানে দেওয়া ছিল তোমার 3/2 পাই আর স্কোয়ার, কিন্তু তাহলে এটা কিন্তু ঠিক হলো না, এটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে দেখো এই 6-টা কী হলো, এই 6-টা হলো মিথ্যা। তো আমাদের সত্য মিথ্যাগুলো সব হয়ে গেল। এবার আমরা 4-এর দাগের কোশ্চেনগুলো একে একে করব। ঠিক আছে, প্রথমকার কোশ্চেনটা দেখো বলেছে কি, বার্ষিক 4-1 বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তো 4-1 দাগের কোশ্চেনটা কীভাবে করব, 4-1 প্রথমে ধরে নেব, ধরি মূলধন সমান পি টাকা, এই টাকাটা ধরে নিলাম। এখানে আমাকে
দুটোর যে সুদের হার দুটো বলা আছে, একটাকে আমি R1 বললাম, সে R1টা কত, R1টা হচ্ছে তোমার 4% বলা ছিল, ঠিক আছে। R2টা কত, R2টা বলেছিল 3/3-4%। এটাকে যদি পূর্ণ ভাঙো তাহলে কত হচ্ছে, 3 4 12 15, 15/4%। আর মানে সুদের যে বিয়োগ ফলটা ডিফারেন্সটা দেওয়া ছিল সেটা কত, 60 টাকা। তাহলে আমি এখানে এক কাজ করব, এই অঙ্কটার ক্ষেত্রে একটু ট্রিক কাজে লাগাবো। যেহেতু সুদের পার্থক্য বলা আছে না, তো আমরা ওই যে PRT/100 এই যে ফর্মুলায় ওইখানটায় আর এর জায়গায় কী বসাবো, এই দুটো পার্থক্য বসাবো। আমি বের করে নিচ্ছি R1 - R2, এটা বের করে নিচ্ছি এখানে। তাহলে R1 - R2 করলে কত হবে, 4 থেকে 15/4 এটা বিয়োগ করে নিতে হবে, এবং এটা বিয়োগ যদি করো তুমি, 4টা হবে লসাগু, 16 - 15, দ্যাট ইজ 1/4, এত পার্সেন্ট হয়ে গেল আমার ওই সুদের হারের পার্থক্য, ঠিক আছে। তাহলে সুদের হারের পার্থক্য যদি আমি বসিয়ে দিই ডাইরেক্ট, তাহলে কি পাবো, আমরা সুদের পার্থক্যটা পেয়ে যাব। তাহলে ডাইরেক্ট করছি, বাই কন্ডিশন P × R1 - R2 T/100, এই যে এটা কি হলো, সুদের পার্থক্য হলো, ঠিক আছে। সুদের পার্থক্য, যেহেতু সময় আর টাইমটা সেম, এই টাইম আর আসলটা সেম, সেই জন্য R2 - R1 করলে কি পেয়ে গেলাম আমরা, সুদের পার্থক্যটা পেয়ে গেলাম। এবং সুদের পার্থক্য কত না, 60 বছর। তো এইখান থেকে সহজেই পেয়ে যাব। টিটাও বলে দিয়েছে, টিটা কত, টি হচ্ছে আমার 1 বছরে, ঠিক আছে। 1 বছরে দেখো বার্ষিক 60 টাকা কমে যায়, তাই বলেছে। তাহলে টি এর মানটা কত বসাবো, 1, আর পিটা বের করতে হবে। তো এখানে দেখো পিটা রাখলাম আমি, এটার মান কত, এটার মান হচ্ছে দেখো 1/4, তো 1/4 রাখলাম। টি এর মান কত না 1, আর নিচে তো 100 থাকলোই, ঠিক আছে। ইজ ইকুয়াল টু হলো কত, 60। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, দিয়ে পি এর মান বের করো। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে, এই 60টা গুণ হয়ে যাবে এখানে, 60 × 100, তার সঙ্গে আবার এই 4টাও দেখো, 4টাও নিচে আছে, 4টাও গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পি এর মান আমি সহজেই পেয়ে যাচ্ছি। এবার কত হচ্ছে, 4 6 24, 24 তো হলোই, তারপরে শূন্য কটা, 1 2 3, 3টে শূন্য, ঠিক আছে। তাহলে ওর ক টাকা, 24,000 টাকা কিন্তু ওর ধার ছিল। সরি, এখানে আর একটা শূন্য হবে, 24,000 টাকা। তাহলে তুমি লিখে দিতে পারো যে নির্ণেয় মূলধন সমান 24,000 টাকা। পরের কোয়েশ্চেনটা দেখো, বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। এর আগেও এই অঙ্ক করা হয়েছে, চলো আর একবার করিয়ে দিই। 4-এর 2-এরটা কি আছে, তোমাকে ধরে নিতে হবে। প্রথমে ধরি বার্ষিক সুদের হার কত ধরবে, এটা তুমি R% ধরে নাও, ঠিক আছে। এবার ডাইরেক্ট বাই কন্ডিশন করে দাও। দেখো 400 টাকা বলেছিল, 400 টাকার ক বছরের কথা বলেছে না, 2 বছরের। তাহলে 1 + 8টা তো তুমি জানো না, ওটাই বের করবা, R/100 তার স্কোয়ার, এটা সমান বলেছে 441 টাকা। আমি একবার বেশি কিছু করলাম না, একবারে ডাইরেক্ট শর্ত অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে আমি করতে পারি 1 + R/100 এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 441 কত না 441/400, এটা করতে পারি। এবার এটা দেখো 441/400, এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি, পরের লাইনে লিখছি 1 + R/100 তার স্কোয়ার, এটা থাকলো, এটা মানে 21/20, এটার কিন্তু স্কোয়ার, ঠিক আছে। 21-এর স্কোয়ার করবা, তোমার দেখবা 441 আসবে, আর 20-এর স্কোয়ার করবা, দেখবে 400 আসবে। তাহলে এখান থেকে তুমি সূচকের নিয়ম যে a স্কোয়ার তুলে দিতে পারো, তাই না। তাহলে 1 + R/100 ইজ ইকুয়াল টু হলো কত, 21/20। এবার এই 1টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে R/100টা রাখলাম, এটা এই পাশে আসে, তাহলে 21/20 - 1 হয়ে আসলো। তারপরে এটা বিয়োগ করো, R/100 ইজ ইকুয়াল টু, এখানে 20টা লসাগু হলো, তাহলে 21 - 20, তাহলে R/100 ইজ ইকুয়াল টু কত হলো, এটা বিয়োগ করলে 1/20। এবার তো সহজে আর পেয়ে যাবে। তাহলে R ইকুয়াল টু কত হচ্ছে 100, এই 100টা এখানে গুণ হয়ে গেল, /20 থাকলো, এটা কাটলে 5 20 100, তাই না। তাহলে এবার আর এর মান কত পেলে, আর এর মান পেয়ে গেলে তুমি 5%। এই ছিল অঙ্ক। দেখো 3-এর দাগেরটা বলেছে, কোনো ব্যবসায়ী A ও B এর মূলধন হচ্ছে কত, 3:2, ঠিক আছে। লাভের 5% দান করার পর A কত টাকা লভ্যাংশ পেল, 1197 টাকার লভ্যাংশ পেল। সমগ্র লাভ কত সেটা বের করতে হবে। এটাও ভালো কোশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছে, করো চলো।
দেখো 4-এর 3, এটা কী করবো, তুমি প্রথমে ধরে নাও, ধরি মোট লাভ, মোট লাভটা ধরে নাও কত, এক্স টাকা, এই টাকাটা হয়েছে আমার মোট লাভ। এবার কি করেছে, এই লাভের 5% দান করে দিয়েছে, তাহলে 5% দান করে দেওয়ার পর বাকি যে 95% থাকলো সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, তাই না? তাহলে একবারে ডাইরেক্ট লেখো, লাভের 95%, আমি ডাইরেক্ট লিখছি এইভাবে, একটা বিয়োগ করে দেখিয়ে দাও, 100 - 5 = 95% তারা বিনিময় করে নেয় মূলধনের অনুপাতে, মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। অথবা তুমি ওই 5% বের করে তারপর আবার বিয়োগ করে সেটাও করতে পারে, কোনো অসুবিধা নাই। আমি এটা আমার সুবিধা হয় এইভাবে, সেই জন্য আমি করলাম। যেহেতু 5% দান করেছে, তাহলে বাকি যে 95% সেটা নিশ্চয়ই তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে কত টাকা লাভ, অতএব মূলধন অনুপাতে যে ভাগ করেছে সেটা কত টাকা, তাহলে মূলধন অনুপাতে ভাগ করে লিখো, মূলধনের অনুপাতে ভাগ হয় যে টাকাটা, সেটা কত না, এই যে এক্সের 95%, তাহলে এক্সের 95 করলে কত হবে, 95x/100, এই টাকাটা ওরা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। এইবার এ ও বি এর অনুপাত বলা আছে কত, A:B বলা আছে তোমার কোশ্চেন অনুযায়ী, যেটা সেটা হচ্ছে 3:2, ঠিক আছে? তাহলে এবার তুমি সহজেই বের করবে, এর মূলধনটা বের করো, এর মূলধন ডাইরেক্ট করছি, আনুপাতিক ভাগাহার করলাম না। এর আনুপাতিক ভাগাহার কত হবে না, 3/5, ঠিক আছে? এই দুটো যোগফল 5, তার সঙ্গে কি হবে, যেটা ভাগ করেছে যে টাকাটা সেটা হচ্ছে এটা 95x/100, এই টাকাটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করেছে, ঠিক আছে? এত টাকা হচ্ছে এর কি, এর মূলধন লেখো, সরি মূলধন নয়, লভ্যাংশ, এর লভ্যাংশ, ঠিক আছে? এর লভ্যাংশ তুমি পেয়ে গেলে। এবার এখানে কোশ্চেনে এবার এর লভ্যাংশ একটা বলে দিয়েছে, সেটার সঙ্গে এটা সমান করো, তাহলে ডাইরেক্ট করো বাই কন্ডিশন, এখানে কত হচ্ছে 3/5 ইন্টু 2/100 = কত হচ্ছে, দেখো বলা আছে তোমার 1197, ঠিক আছে? এখান থেকে তুমি এক্সের মান খুব সহজেই বের করতে পারবে। x = ডাইরেক্ট লিখে দাও, কত হচ্ছে 1197, এটা তো থাকলোই, আর নিচে যেগুলো আছে সেটা উপরে চলে আসবে, 100 × 5 উপরে আসলো, আর উপরে দেখো 95 × 3, এটা নিচে চলে এলো। এবার তুমি কাটাকাটি করো, এইটা দিয়ে এটা যদি তুমি কাটো, 5 × 19 হয় কত না 95, 3 দিয়ে এটা কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 × 3 = 9, 3 × 9 = 27, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার 3 × 9 = 27, বেশ ভালো কথা। এইটা কিন্তু তুমি 19 দিয়ে কাটতে পারবে, 19 দিয়ে যদি কাটো, 19 × 2 হয় 38, আর 19 × 1 = 19, ঠিক আছে? 21, তাহলে এক্স এর মান কত হলো না, এক্স এর মান থাকলো এখানে দেখো 21 আর 100 গুণ করলে কত হচ্ছে না আমার 2100, এটাই হয়ে গেল কিন্তু তোমার এই অঙ্কটার সঠিক উত্তর। তাহলে মোট ক টাকা লাভ হয়েছিল না, 2100 টাকা লাভ হয়েছিল, ঠিক আছে? এর 2100 টাকার 5% দান করে দিয়েছে, তারপর বাকিটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করেছে। এবার 4-এর দাগারটা বলেছে কি, x² - x = k 2x - 1, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করি। তো এই সমীকরণটা একটু এলোপাথারিভাবে দিয়েছে, এটাকে আমাকে গুছিয়ে নিতে হবে। কিভাবে কি করতে হবে দেখে নাও। তো দেখো এখানে 4-এর দাগেরটা যে কোশ্চেনটা দেওয়া আছে, 4-4 কি বলা আছে যে x² - x = k of 2x - 1, এই সমীকরণটা তোমার দেওয়া আছে। এখান থেকে তোমাকে বলেছে যে এই সমীকরণটার বীজদ্বয় কি হবে, বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাই বলেছে। তো এটাকে আমাকে এই একটা দ্বিঘাত সমীকরণের যে ফর্ম আছে না, ax² + bx + c = 0, এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো সেই জন্য এই টার্মটাকে এই পাশে নিয়ে আসতে হবে। দেখো কি করছি আমি, x² - x, এটা তো থাকলোই, আর এই কেটাকে ভেতরে গুণ করে দিই, তাহলে 2kx, আর এখানে -k হলো। তারপরে আবার এই টার্মটা সবগুলোই এদিকে নিয়ে আসছি, তাহলে দেখো x² - x, এটা যদি এই পাশে আসে তাহলে -2kx, আর এটা এই পাশে আসলে +k = হয়ে গেল 0। এবার এখনও কিন্তু এই ফরম্যাটে আসেনি, এখন ওই ফরম্যাটে আনতে গেলে আমাকে কি করতে হচ্ছে, দেখো x² রাখলাম,
এই দুটো থেকে আমাকে কি কমন নিতে হবে না এক্সটা কমন নিতে হবে, মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কত 1 প্লাস আর এখানে কত 2x হলো, আর এখানে থাকলো কত কে ইকুয়াল টু 0। এবার কিন্তু তুমি এই ফরম্যাটের সঙ্গে তুলনা করতে পারছো, দেখো এক্স আছে, তারপরে এক্স স্কোয়ার আছে, তারপর এক্স আছে, তারপরে একটা কনস্ট্যান্ট পার্ট আছে। এইবার তাহলে বীজদ্বয় সমষ্টি শূন্য বলেছে, তাহলে এই সমীকরণের লেখো, এই দ্বিঘাত সমীকরণ বা সমীকরণ লিখো তাও হবে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি হয়, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি কত, এখানে বিটা হচ্ছে এটা, আর আগে একটা মাইনাস লেগেই আছে সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2কে বাই কত, বাই হবে এই এক্সের সহগ কত 1, তাহলে এটা 1 লেখাও যায় না লেখাও তাই। এবার এইটাই কিন্তু তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে তোমার 0, তাই না। তাহলে 1 প্লাস 2কে এই ভ্যালুটা কত হলো 0, আমি একবারে ডাইরেক্ট বাই কন্ডিশন বলে লিখছি, তাহলে এখান থেকে তোমাকে কে এর মানটা বের করতে পারবে। তাহলে 2k ইকুয়াল টু হলো -1, তাহলে কে এর মান কত হচ্ছে, কে এর মান হচ্ছে -1/2, এটাই হলো তোমার সঠিক উত্তর। এবার দেখো 5-এর দাগেরটা কি বলেছে, বলেছে যে √5 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/√5 মাইনাস 2, 1/√5 মাইনাস 2 হলে এক্স এর মান কত হবে, মানে এই যে এখানে পাওয়ারে এক্স আছে সেই এক্স এর মান কত হবে। দেখো 5-এর দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে, বলা আছে √5 প্লাস 2 তার পাওয়ারে গেল এক্স, এটা মানে দেওয়া আছে 1/√5 মাইনাস 2 এরকম দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে। তো এইটাকেই আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি, দেখো এই যে এই পার্টটা যেমন আছে তেমন রাখবো, ঠিক আছে, কিছু করবো না, এই পার্টটাই ক্যালকুলেট করছি। ওপরে √5 প্লাস 2 দিয়ে গুণ করলাম, নিচেও √5 প্লাস 2 দিয়ে গুণ করলাম, তাহলে √5 মাইনাস 2 ইন্টু √5 প্লাস 2 হয়ে গেল, ওপর নিচ √5 প্লাস 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো এখানে কত আসছে, এখানে √5 প্লাস 2 যেরকম ছিল সেরকম থাকলো, আর এটা যদি তুমি করো তাহলে √5 মাইনাস 2 √5 প্লাস 2, তাহলে মানে এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হচ্ছে √5 এর স্কোয়ার করলে 5 মাইনাস 2 এর স্কোয়ার 4, ঠিক আছে। তাহলে বা আমি এই লাইনটা করলাম, তোমরা নিচে নিচেও করতে পারো, ঠিক আছে। √5 প্লাস 2 টু দি পাওয়ার এক্স, এটার মান কত হচ্ছে দেখো, ওপরে হচ্ছে √5 প্লাস 2 আর নিচে এটা বিয়োগ করে 1, তাই না। তাহলে এক্স এর মান কত হবে, দেখো এক্স এর মান হয়ে গেল আমার 1, ঠিক আছে। এটা এমনি মুখে মুখেও করা যায়, কিন্তু যেহেতু 2 নম্বরের অঙ্ক তোমরা একটু করে দেখাবে, এবং এইগুলো আমি সাইডে সাইডে করেছি, তোমরা এইগুলো নিচে নিচে করবে বা দিয়ে, ঠিক আছে, তাহলে তোমাদের হয়ে যাবে। এবার 6-এর দাগের কোশ্চেনে আসা যাক। দেখো 6-এর কোশ্চেনটা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত। 6-এর কোশ্চেনটা দেখো বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিই, একে বোঝাই, ঠিক আছে। এটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা হলো এরকম, এই বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত বলা আছে, কত অনুপাতটা 1:2:3 এরকম দেওয়া ছিল খুব সম্ভবত, হ্যাঁ। তো আমি এটাকে অনুপাত দিয়েই কোণগুলো ধরে নিচ্ছি, এটাকে ধরছি আমার 1x মানে x, এই কোণটা হচ্ছে তাহলে কত হবে 2x, আর এই কোণটা কত হচ্ছে না 3x, ঠিক আছে, ধরে নিলাম। ধরে নেওয়ার পর যেহেতু এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ কি করছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই এদের বিপরীত কোণগুলো কি হয় সবসময় সম্পূরক হয়। তাহলে এই এক্স এর সঙ্গে এই কোণটা হচ্ছে বিপরীত, তাই না, এক্স আর এই 3x, আর এটার সঙ্গে এটা, এই মানটা আমি জানি না কত, তাহলে আমার এটার সঙ্গে এটা দরকার না, আমাকে বলেছে প্রথমটা তৃতীয়টা বের করতে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ, ঠিক আছে। তো চতুর্থ জানার দরকার নেই, তাহলে প্রথমটা আর তৃতীয়টা আমাকে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম কোণটা আর তৃতীয় কোণটা এই দুটোর যোগফল কত হবে না 180 হবে, যেহেতু সম্পূরক। তাহলে এক্স প্লাস 3x এটা কত হবে 180, সেখান থেকে আমাকে এক্স এর মানটা বের করে নিতে হবে, তাহলে 4x ইকুয়াল টু হলে 180, তাহলে এক্স এর মান হচ্ছে কত, কাটাকাটি করে দেখবে 45, ঠিক আছে। তাহলে প্রথম কোণটি কত হলো, দেওয়ার পর প্রথম কোণ হলো আমার 45 ডিগ্রি, এক্স এর এই যে এটা এক্স, আর তৃতীয় কোণ কত হবে, তৃতীয় কোণ 45কে কত দিয়ে গুণ করতে হবে না 3 দিয়ে গুণ করতে হবে, তো 3 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই,
তাহলে কত হচ্ছে 3 5 15 5 3 4 12 আর 1 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দুটো উত্তর হয়ে গেল। এবার যদি তোমাকে বলতো কোন তিনটেই বের করো, তাহলে আমি দ্বিতীয় কোণটাও বের করে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় কোণ যদিও বের করতে বলেনি, তবেও বের করলেই করতে পারো। তাহলে 2 × 45 দ্যাট ইজ 90। হ্যাঁ, তোমাকে তো বলতেও পারে যে 4টি কোণই বের করো, 4টি কোণই বের করো, তাহলে এই কোণটাও তোমাকে বের করতে দিতে পারে। তাহলে এই কোণটা 90 হলে এটাও 90 হবে, তুমি বুঝতেই পারছো, তাই না? তাহলে চতুর্থ কোণ আমি সবগুলোই বের করে দিলাম, যেহেতু প্রশ্ন আসতেই পারে। তাহলে কত হবে দেখো, এই কোণটা আর এই কোণটা, এই দুটো আবার কী হবে, পরস্পর বিপ্রতীপ হবে। এই বিপ্রতীপ বলছি, সরি, সম্পূরক হবে। তাহলে এটা অলরেডি 90 পেয়ে গেছি, তাহলে এটাও কত হবে, 90 হবে। 180 থেকে 90 বিয়োগ করে দেখিয়ে দিলাম। আমি মানে একটু অ্যাডভান্স করিয়ে দিলাম, যে আরও যেটুকু কোশ্চেন দিয়েছে তার থেকেও একটু বেশি করিয়ে দিলাম। তোমাদেরকে কোশ্চেন দিয়েছে এই এতদূর পর্যন্ত, ঠিক আছে, এতদূর উপর পর্যন্ত, এদিক পর্যন্ত কোশ্চেন দিয়েছে। আর এই দুটো আমি আরও এক্সট্রা বের করে দিলাম। বলা তো যায় না যে দেখা গেল বললো 4টি কোণই বের করে দেখাও, বলতেই পারে, সেই ক্ষেত্রে আমি করে দিলাম। তারপরে দেখো 7 দাগের বলেছে 16 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। তো আমি বৃত্তটা এঁকে নিচ্ছি। এটা কয়েক দাগের কোশ্চেন, এটা হচ্ছে 7 দাগের কোশ্চেন। ঠিক আছে, 7। একটা বৃত্ত আমি প্রথমে একটা আঁকি। এই হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখান থেকে 17 সেমি দূরে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক টানা হয়েছে। ঠিক আছে, এরকম হয়েছে, এটা স্পর্শক ধরো। ঠিক আছে, এটা স্পর্শক। তাহলে এখান থেকে আমি একটা ব্যাসার্ধ টানতে পারবো। সেই ব্যাসার্ধটা কত বলে দিয়েছে, ব্যাসটা বলেছে 16, তাহলে ব্যাসার্ধটা হবে কত না 8 সেমি। তো এই যে ত্রিভুজ ও, এটা পি, এটা কিউ ধরো। ঠিক আছে, এই ওপি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা অবশ্যই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তার কারণ কি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক। ব্যাসার্ধ আর স্পর্শক সবসময় কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, পরস্পর লম্ব হয়। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 হলে এইটা কি হচ্ছে আমার অতিভুজ। অনেকে ভুল করে কিন্তু এইটা অতিভুজ করে দেবে, এইটাই কিন্তু ভুল বেশিরভাগ ক্ষেত্রে হয়। যেহেতু এটা কাত হয়ে আছে, তাই এটাই অতিভুজ তাই ভেবে নেবে, কিন্তু নয়, অতিভুজ কিন্তু এইটা। আর তোমাকে বের করতে দিয়েছি কি, পি কিউ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখছি, দেখো ওপিটা হচ্ছে আমার কত 17 সেমি। ঠিক আছে, আর ও কিউটা হচ্ছে 16/2 দ্যাট ইজ 8 সেমি। আর তোমাকে বের করতে হবে কি, বের করতে হবে পি কিউ ইজ ইকুয়াল টু কত। তো পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে দাও। লিখো প্রথমে ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ। দেয়ারফর আমি ডাইরেক্ট লিখছি পি কিউ সমান লিখতে পারি আমরা কি, ও পি এর স্কোয়ার মাইনাস ও কিউ এর স্কোয়ার। তো এটা বসাও, ও পি হচ্ছে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। 17 স্কোয়ার করলে কত হয় 198 মাইনাস এটা 46, এই সরি 64। এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে 125। এটা করলে কত হচ্ছে না 15 সেমি। ঠিক আছে, তাহলে এটা কত হলো 15 সেমি। দেখো এবার কয়েক দাগের 9 দাগের কোশ্চেনটা, ত্রিভুজ এবিসি বিসি বাহুর সমান্তরালে এবি এবং সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ ইকুয়াল টু 2AP হয়, তবে পিবি ইজ টু কিউসি এর মান নির্ণয় করো। খুবই সোজা অঙ্ক, থ্যালাসের উপপাদ্য থেকে দিয়েছে অঙ্কটা। কোশ্চেনে কি বলা ছিল, 9 দাগের কোশ্চেনটা বলা ছিল একটা ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে বিসি বাহু ধরে নাও, এটা এবিসি ত্রিভুজ যার বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা টানা হয়েছে এরকমভাবে, যেটা যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, তাই না? দেখো এবি বাহুকে পি বিন্দুতে আর এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাই বলেছে। দিয়ে তোমাকে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে যে এ কিউ ইজ ইকুয়াল টু 2AP, এটা দেওয়া আছে। আর তোমাকে বের করতে বলেছে কি, পিবি অনুপাত কিউসি এটা কত সেটা বের করতে বলেছে। তো থ্যালেসের উপপাদ্য থেকে আমরা জানি যে এইটা বাই এটা মানে এপি বাই বিপি বা পিবি, যেটা খুশি,
ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, এটা আমাদের কিন্তু জানা আছে। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে বের করতে হবে কোনো রকমভাবে। তো আমি এক কাজ করছি, এই এ কিউ এর মানটা বসিয়ে দিচ্ছি। কোনটা না, এইটা, এই যেখানে দেওয়া আছে এপি। তাহলে এখানে বা এপি যেমন থাকলো, এখানে বিপিটা রেখে দিলাম, বা ওটাকে পিবিও লেখা যায়। ঠিক আছে, এ কিউবের মান কত, এ কিউবের মান হচ্ছে 2AP। ঠিক আছে, আর এখানে কিউসি, এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এটা এবার এখান থেকে দেখো এই এপির সঙ্গে এপি কিন্তু কেটে গেল, তাই না? এপির সঙ্গে এপি কেটে গেল। দিয়ে এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হচ্ছে, যে এখানে চলে আসছে দেখো 2, এটা বিপি লিখলাম, অসুবিধা নাই, বিপি বা পিবি একই ব্যাপার, ইজ ইকুয়াল টু কিউসি, এটা চলে এলো। ঠিক আছে, এবার আমাকে অনুপাতটা বের করতে হবে। তাহলে বা এই কিউসিটাকে এবার এটার নিচে লিখছি, পিবি বাই কিউসি যদি লিখি তাহলে এই দুইটা এদিকে চলে আসবে, 1-2 হয়ে যাবে, তাই না? এটা অনুপাত হয়ে গেল। তাহলে দেয়ারফর পিবি ইজ টু কিউসি ইজ ইকুয়াল টু হলো কত, 1:2। এটাই হলো তোমার এটা সঠিক উত্তর। তো 9 দাগের কোশ্চেনটা তো হলো, কিন্তু একটু ভুলবশত আমাকে এখানে 8 দাগের কোশ্চেনটা স্কিপ হয়ে গেছে। তো 8 দাগের কোশ্চেনটা এখন করিয়ে দিচ্ছি। একটি বৃত্তে দুটি জ্যা, 8 দাগের কোশ্চেনটা কী আছে, একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। ঠিক আছে, এবি ইকুয়াল টু 4 সেমি এবং এসি ইকুয়াল টু 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। খুব খুব ভালো কোশ্চেন এটা। এটা হচ্ছে 8 দাগের কোশ্চেন। তোমরা প্রথমে 9 করা হয়ে গেছে, এটা একটু মনে রেখো। তো এটা বৃত্ত, সেই বৃত্তের দুটো জ্যা, তো একটা ধরো এইটা একটা জ্যা, আর আরেকটা জ্যা কী বলেছে, এটার সঙ্গে ঠিক লম্ব হবে তাই বলেছে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার কি জ্যা, জ্যাগুলোর নামও বলে দিয়েছে। একটা হচ্ছে এবি, ঠিক আছে, একটা হচ্ছে এবি, এটা বি ধরো, আর একটা হচ্ছে এসি। ঠিক আছে, এইটা হচ্ছে দুটো জ্যা পরস্পর লম্ব তাই বলেছে। এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি বলা আছে। দিয়ে আমাকে এটার কি করতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো তো, এই যে এইটা আর এইটা দুটো জ্যা, ঠিকই আছে, দুটো জ্যা হচ্ছে। তো এই যে বিসি যেটা আমি যুক্ত যেটা করেছি, সেইটা কি ব্যাস হবে? যদি এইটা ব্যাস হয় তাহলে কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। এবার তোমরাই বলো এটা কি ব্যাস না ব্যাস নয়? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। যদি ব্যাস হবে কি না হবে না, কেন্দ্রটা তো ওপরে বা নিচে এরকম কোথাও থাকতে পারে, তাই কি নয়? না, এটাই হবে কিন্তু এটার ব্যাস। কেন ব্যাস হচ্ছে? অন্য দিক দিয়েও হতে পারে, তাই না? কিন্তু তা হবে না। তুমি দেখো এই কোণটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে না? আমরা সবাই জানি অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি হয়, এবং এই কোণটা দেখো 90 ডিগ্রি বলেই দিয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে বিসিটা অবশ্যই ব্যাস হবে, তাই নয় কি? অবশ্যই। আর তাছাড়া আমরা এটা সবাই জানি যে একটা সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের কেন্দ্র সেটা কিন্তু সবসময় কোথায় থাকে, অতিভুজের ঠিক মধ্যবিন্দুতে থাকে, এটা আমাদের জানা আছে। এইভাবেও তুমি ভাবতে পারো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে তার অতিভুজ, বিসিটা অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের যদি আমি পরিবৃত্ত টানি, এই যে একটা পরিবৃত্ত, এটা সেই পরিবৃত্তের কেন্দ্র কোথায় হবে, এই অতিভুজের ঠিক মধ্যবিন্দুতে হবে, এটা কিন্তু আমাদের জানা আছে। আর এইভাবে তুমি ভাবতে পারো, অথবা তোমাকে যেটা বললাম যে এটা অর্ধবৃত্তস্থ কোণ, যদি এটা অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এটা অবশ্যই একটা বৃত্তের কী হবে, ব্যাস হবে। এইভাবে ভাবতে পারো। তাহলে এই যে ত্রিভুজটা এবিসি, তাহলে ত্রিভুজ এ বি সি কি সমকোণী ত্রিভুজ? সমকোণী কেন হচ্ছে, তাদের এটা 90 ডিগ্রি বলে তো দিয়েছে, লম্ব, সমকোণী ত্রিভুজ। দেয়ারফর আমি অতিভুজটা বের করতে পারি বিসিটা সহজে বের করতে পারি। বিসিটা কত হবে, √, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাই না? তাহলে এ বি তার স্কোয়ার প্লাস এ সি তার স্কোয়ার।
এবার এখানে তোমাকে দেখো এবির মান আর এসির মান কিন্তু বলে দিয়েছে। এবির মান কত? এবির মান বলেছে তোমার 4 সেমি, আর এটার মান বলেছে 3 সেমি। তো এই মানগুলো তুমি এখানে পুট করে দাও, তাহলে এখানে 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, দ্যাট ইজ করলে কত হচ্ছে 16 প্লাস 9, এটা যোগ করলে হচ্ছে 25, 25 মানে কত হচ্ছে 5 সেমি। এবার বিসিটা কি পেলে? বিসিটা পেলে দেখো তুমি এটার ব্যাস, তাহলে দেয়ার ফোর ব্যাসার্ধ, আমি একবারে এখানেই করে দিলাম, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে বিও। বিও এর মান কত? বিও এর মান হচ্ছে বিসির অর্ধেক, তাহলে 5/2, তাই নয় কি? তাহলে 5/2 মানে 2.5 সেন্টিমিটার। এটা হয়ে গেল তোমার এটার উত্তর। এই অঙ্কটা এমন কিছু কঠিন ছিল না, কিন্তু তোমাদেরকে বুঝতে হতো যে এই বিসিটাই হচ্ছে ব্যাস। বিসি ব্যাস বোঝার জন্য আমি 2 রকম ট্রিক বলে দিলাম, আশা করছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। 9-এরও হয়ে গেছে, 8-এরটাও হলো। এবার আমরা 10-এর দাগের কোশ্চেনে চলে আসি। 10-এর কোশ্চেনটা কি বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করি। 10-এর কোশ্চেন, প্রথমে ধরে নাও, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত না এ একক, ঠিক আছে? তাহলে দেয়ারফোর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি, 6 ইন্টু বাহুর স্কোয়ার, এত বর্গ একক হলো আমার কি এটার ক্ষেত্রফল। এবার কি করা হয়েছে, যে ঘনকের যে দৈর্ঘ্যটা বাহুর দৈর্ঘ্য সেটা 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? এখন ঘনকের যে ঘনকটা তৈরি হলো তার বাহুর দৈর্ঘ্য কত হবে? 50% বৃদ্ধি করেছে, তাহলে এ ছিল, তার সঙ্গে এ এর 50% যোগ হয়ে গেল, তাহলে এটা হলো। এটা দিয়ে যদি কাটি তাহলে হলো 2, তাহলে হচ্ছে কত? এ প্লাস a/2, ঠিক আছে? যোগ করলে কত হবে? 3a/2 একক। এটা হয়ে গেল তোমার পরবর্তী যে ঘনকটা পেলাম 50% বৃদ্ধি করার পর তার বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান, ফর্মুলা হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার, এ কত এখানে 3a/2, এটার স্কোয়ার, ঠিক আছে? এবার এটা যদি ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে? এখান থেকে দেখো কত বেরোবে, 9/2টা বেরিয়ে যাবে, ঠিক আছে? 3-এর স্কোয়ার 9 আর 2-এর স্কোয়ার 4, 9/4 এটা বেরোবে, আর তার সঙ্গে 6a স্কোয়ার যেটা ছিল সেটা থেকে গেল। এবার কি করতে হবে? এবার এদের পার্থক্যটা বের করতে হবে। তাহলে অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা, এটা থেকে ওইটা বিয়োগ করব, তাহলে 9/4 6a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার, ঠিক আছে? এটা এত বর্গ একক বৃদ্ধি পাবে, বর্গ একক, ঠিক আছে? এবার এখান থেকে 6a স্কোয়ার কমন নিলে থাকছে কত? এখানে 9/4 মাইনাস 1, এত বর্গ একক, ঠিক আছে? 6a স্কোয়ার থাকলো, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এখান থেকে দেখবে 5/4 এত বর্গ একক আসছে। এটা হলো বৃদ্ধি। এবার শতকরা বৃদ্ধি বের করো। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হচ্ছে? 6a স্কোয়ার ইন্টু 5/4, এটা তো ছিল, যতটুকু বৃদ্ধি পেলো সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়, দিয়ে প্রাথমিক যে আয়তন এই ক্ষেত্রফলটা ছিল সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। এটা আমরা নিয়ম জানি, এবং এটা কিসে আসবে? সবসময় পার্সেন্টেজে আসবে। এবার দেখো 6a স্কোয়ার কাটলো, আর এখানে এটা দিয়ে এটা যদি কাটো তাহলে 4 25 100, ঠিক আছে? 25কে এবার 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 125%। এটা হয়ে গেল তোমার এই অঙ্কটা সঠিক। তো এবার আমরা 11 কোশ্চেনটা করব। বলেছে কি, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? দুটোই চোঙ, তাদের আয়তনগুলো সমান, কিন্তু উচ্চতা আর ব্যাসার্ধ আলাদা, তাহলে উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। খুবই সোজা। তাহলে এখানে কোশ্চেন অনুযায়ী দেখো
উচ্চতার অনুপাত বলা ছিল H1:H2, এটা বলা ছিল কত 1:2, ঠিক আছে। আর আমাকে কি বের করতে হবে না R1:R2 বের করতে হবে কত, আর দুটোর আয়তন সমান বলে দিয়েছে V1 = V2, ঠিক আছে। আয়তন সমান বলে দিয়েছে, তাই তো? আয়তন সমান বলেছে তো, হ্যাঁ আয়তন সমান। তাহলে আমরা আয়তনের যে ফর্মুলা জানি, ডাইরেক্ট এখানে করো বাই কন্ডিশন। প্রথম যে চোঙটা হবে তার আয়তন কি হবে, পাই R1² H1 = পাই R2² H2, এটা হবে, তাই না? পাই দেখো কেটে গেল। এখানে তোমার বের করবা কি R1/R2, তাহলে R1/R2 নিয়ে নাও এক জায়গায়, তার স্কোয়ার করে দাও, দুটোর মাথায় এইটা আছে। আর এখানে দেখো H2/H1, এটা তো হলো, ঠিক আছে। এইবার তুমি সবাই জানো কিন্তু H2/H1 এই মানটা তুমি জানো, দেখো H1/H2 সেটা কত হবে 1/2, ঠিক আছে। এবার এইটা বসাও R1/R2 তার স্কোয়ার, এটার মান কত হবে 2/1। 1/2 কেন করলাম না, দেখো এখানে H2/H1 আছে কিন্তু, আর এখানে H1:H2 তুমি জানো, তাহলে H1:, এখান থেকে এই জায়গাটা থেকে কি লিখতে পারো H1/H2, এটা কত হবে 1/2 হবে। এবার এটাকে তুমি উল্টে দাও, H2/H1 যদি বের করে নাও তাহলে 2/1 হচ্ছে না, উল্টে যাবে। তো সেই ভ্যালুটা এখানে বসানো হলো। এইবার তুমি এদিকে স্কোয়ার যদি তুলে দাও তাহলে এদিকে রুট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে করো বা R1/R2 = কত হচ্ছে √2/1, এরকম হচ্ছে। তাহলে দেয়ারফর R1:R2 এটা করলে কত হবে √2:1, এটা হয়ে গেল এটার সঠিক উত্তর, ঠিক আছে। পরের দাগের এবং আজকের সব শেষ কোশ্চেন 13 দাগের কোশ্চেনটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা কত হবে? তো দেখো 13 দাগের কোশ্চেনটা তুমি প্রথমে ধরে নাও, ধরি শঙ্কুর ব্যাসার্ধটা ধরে নাও, ব্যাসার্ধ হচ্ছে আর, কিসে আছে অঙ্কটা, সেমিতে, আর সেমি, এটা ধরে নিলাম। আর শঙ্কুর উচ্চতা তোমাকে এখানে কিন্তু বলে দিয়েছে কোশ্চেনে কত না 12 সেমি, ঠিক আছে। তোমাকে তির্যক উচ্চতা বের করতে হবে। তির্যক উচ্চতা এখন তুমি আপাতত এরকমই আরটা বের করো। তাহলে শঙ্কুর আয়তনের কত হবে, আয়তনের ফর্মুলা জানি 1/3 পাই R²H, এটা আমরা জানি আয়তনের ফর্মুলা। H এর মান বসাচ্ছি পরের লাইনে, 1/3 পাই থাকলো R² এটা থাকলো, H এর মান হচ্ছে 12। এটা কি হবে না ঘন সেমিতে আসবে, অবশ্য ঘন সেমি, ঠিক আছে। এটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 4। তাহলে এবার দেখো 4 পাই R², এত ঘন সেমি হলো আমার আয়তন। এবং এখানে কিন্তু কোশ্চেনে আমাকে আয়তন একটা বলেই দিয়েছে কত না 100 পাই। তাহলে ডাইরেক্ট করো বাই কন্ডিশন 4 পাই R² = 100 পাই। পায়ের মানটা আমি ওর জন্যই বসালাম না, যেখানে কেটে যাবে, ঠিক আছে। তাহলে বা R² = কত হবে 100 পাই বাই 4 পাই, পাই কাটলো, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 25। তাহলে আর এর মান কত হচ্ছে, আর এর মান হচ্ছে আমার 5, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম, কিন্তু আমাকে তো ব্যাসার্ধ বের করলে হবে না, আমাকে বের করতে হবে তির্যক উচ্চতা। তাহলে দেয়ারফর তির্যক উচ্চতা এটা আমরা এল দিয়ে ডিফাইন করি। এল = কি হয় না R² + H², এটা হয়। তাহলে আর এর মান কত, আর এর মান 5 তার স্কোয়ার, আর H এর মান 12 তার স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার 25, আর এটা হচ্ছে 144, এই দুটো যোগ করলে হচ্ছে 169, ঠিক আছে। এবার 169 মানে কত না 13 সেন্টিমিটার। তো 13 সেন্টিমিটার হয়ে গেল এই অঙ্কটার সঠিক উত্তর। তো মোটামুটি তোমার 383 পেজের যে সেটটা, সেটা আজকে আমরা প্রথমেই বলেছিলাম যে প্রথম 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করা হবে, এবং তোমাদের সেই কথাটাই হলো, সবটাই সলভ করলাম, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আরও অন্য কোনো পেজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। এবং আর একটা কথা জানিয়ে রাখি, আমরা তোমাদের মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রীদের জন্য পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অর্থাৎ উপপাদ্য সম্পাদ্যের একটা খুব সুন্দর সাজেশান অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটন এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও ভিডিওগুলো, ঠিক আছে। ওই ভিডিওগুলো খুব 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 যত্ন সহকারে তোমার সাজেশানগুলো তৈরি করা হয়েছে। আশা করছি তোমাদের ওই ভিডিওগুলো থেকে খুব উপকারে আসবে। তো আজকের কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত থাকলো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।